হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দুর্দান্ত একটা ক্লাস, এক ক্লাসই টেন্স ক্লিয়ার। যাদের টেন্স নিয়ে বিন্দুমাত্র সমস্যা আছে, আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। আমরা টেন্সের পুঙ্খানুপুঙ্খভাবে যেগুলো স্পোকেনের জন্য দরকার সেগুলো সুন্দর করে ক্লিয়ার করব, বাংলা ইংলিশ একদম উদাহরণ দিয়ে দিয়ে। ঠিক আছে? সো আমাকে একটু কমেন্ট করে জানান কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে, অ্যান্ড লাস্ট ক্লাসগুলো আপনারা করেছেন কিনা সেটাও কিন্তু আমাকে একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, আমরা শুরু করছি কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমাদের সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে, তাই না? ওকে, সো আমি একটু সবাইকে মেনশন করে দিই। আমার মনে হয় যে এতে করে সবার ক্লাসটা খুঁজে পেতে একটু ইজি হবে, এবং ক্লাসটাকে পিন করে দিচ্ছি যাতে সবাই এখানে এসেই খুঁজে পায়। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লাসটা পিন হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। দ্রুত কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। জি স্যার, করেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হৃদয় ভাই আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমরা আজকের ক্লাসে কি শিখব? টেন্স। সো টেন্সটা আসলে কি, কিভাবে কাজ করে? আপনারা সারা জীবন টেন্স পড়েছেন, দেখেন ক্লাস 6-7 থেকে টেন্স পড়ছেন, তাই না? কিন্তু তারপরেও এটা মনে থাকে না। 7-8 দিন, 10 দিন, 15 দিন পর আপনারা ভুলে যান, তাই না? তার কারণটা হচ্ছে আমরা প্রপার ওয়েতে পড়িনি। আমাদের যেই জিনিসটা জানা দরকার, যেভাবে জানা দরকার সেইভাবে পড়িনি। আমরা পড়ি কি, স্ট্রাকচার মুখস্থ করি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভিএম প্লাস আইএনজি, এভাবে স্ট্রাকচার মেনটেন করি, মুখস্থ করি। ফলে এই 12টা স্ট্রাকচার মেনটেন করার ফলে, মুখস্থ করার ফলে আপনার কিন্তু বাক্যের মাঝখানে ব্যবহার করতে গিয়ে ভেজাল লাগে। কারণ আপনার স্ট্রাকচার মনে আছে, আপনি বাক্যের জিস্ট এবং ফিলিংসটা কিন্তু বুঝতেছেন না যে একটা বাক্যে কীরকম অর্থ দিচ্ছে এবং এই অর্থটাকে কি কোন টেন্সের মধ্যে ফেলতে হয়। সো ফলে টেন্সটা আপনি সারা জীবন ভুলভাল লিখে যাচ্ছেন। সো আজকের ক্লাস থেকে আমরা এটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ খুব সুন্দর করে। ঠিক আছে? অলরেডি আমাদের প্রায় 63% যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে। সাদিয়া আপু আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। অয়ন ভাই আছেন আমাদের সাথে, নোয়াখালী থেকে মেহেদি ভাই আছেন, আগের ক্লাসগুলো করেছেন, খুবই ভালো কথা। অ্যান্ড আমাদের আগামীকাল যে ক্লাসটা সেটা কিন্তু লাস্ট ক্লাস হবে। মিম ম্যাম এবং আমি একসাথে ক্লাস নিব। মিম ম্যাম এবং আমি দুইজন একসাথে ক্লাস নেব কালকের ক্লাস। সো ওই ক্লাসে আপনাদের বাকি যে যতগুলো ক্লাস হলো সেগুলোর পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন কালকের ক্লাসে। ঠিক আছে? সবাই কমেন্ট করেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আমার মনে হয় যে আমরা মোটামুটি যারা যুক্ত হবার তারা অলরেডি যুক্ত হয়েছি, বাকিরা একটু চলে আসুক, সমস্যা নাই। ওকে, আস্তে আস্তে সংখ্যাটা কমবে, এটা আমি জানতাম কাইন্ড অফ, এটা কাইন্ড অফ জানা ছিল। ঠিক আছে, সো আমরা শুরু করছি। দেখেন টেন্সটা আমরা কিভাবে পড়বো একটু ভালো করে মনে রাখবেন যে স্পোকেন শেখার জন্য কিংবা আপনি যখন কোনো রাইটিং করবেন, মোটামুটি যদি আপনি বিগিনার লেভেলের স্পিকার হন, বিগিনার লেভেলে একটা স্টুডেন্ট হন, আপনার জন্য সবগুলো টেন্স জানা আবশ্যক না। আমি আবারও বলছি যে আপনি যদি বিগিনার লেভেলের স্টুডেন্ট হন এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হন, আপনার জন্য সবগুলো টেন্স জানা আবশ্যক না। মাত্র 7টা টেন্স যদি আপনি ভালোভাবে পড়েন, বোঝেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন, লিখতেও পারবেন প্রপারলি, এবং টেন্সের ভুলও হবে না। সেগুলো কি কি আমরা দেখব। মাত্র 7টা টেন্স, যেই 7টা টেন্সে আপনাকে কি অবশ্যই জানতে হবে, মাত্র 7টি টেন্স। এই টেন্সগুলো একদম ম্যাজিকের মতো কাজ করে, কারণ এগুলো জানলে আপনি দেখবেন আপনার ভুল 50%-এর নিচে চলে আসবে, 30 থেকে 20% ভুল রয়ে যাবে, এবং যেগুলো অন্য অন্য টপিকের ভুল। কোন কোন টেন্সগুলো আমি একটু লিস্ট করে দিচ্ছি, মাথায় রাখবেন। ঠিক আছে, লিস্ট করে দিব। দেখেন, 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। আপনারা চাইলে এগুলো নোট করতে পারেন, এগুলো চাইলে নোট করতে পারেন। আজকে ক্লাসে এমন অনেক তথ্য দিব যেগুলো আপনারা শিটে পাবেন না। ঠিক আছে, সো এই জন্য নোট করলে ভালো হয়। 2 নাম্বার যে পয়েন্টটা আছে, 2 নাম্বার যে টেন্সটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই টেন্সটাও অনেক বেশি জরুরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। টোটাল 7টা টেন্স দিব। এই 7টা টেন্সে আপনি মোটামুটি ইংরেজির বেশ অনেকগুলো জায়গা ক্লিয়ার করে ফেলতে পারবেন। এটা কিন্তু আমার কথা না, এই 7টা টেন্স কভার করলে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা পেপার পাবলিশ হওয়া, মাত্র 7টা টেন্স জানলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এবং ম্যাক্সিমাম কথা আপনি এর মধ্যে বলতে পারবেন। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে
পাস্ট ইনডিফিনিট কি বলছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুব একটা লাগে না পাস্ট ইনডিফিনিট ঠিক আছে পাস্ট ইনডিফিনিট এরপর আমাদের জন্য রয়েছে ঠিক আছে এরপর আমাদের রয়েছে 5 নাম্বার which is past continuous কয়টা হলো বলেন তো 5টা তাই না আমাদের আর দুইটা টেন্স দরকার পড়ে আমরা এই দুইটা টেন্স এখানে একটু দেখি 6 নাম্বার আমাদের আছে দেখেন ফিউচার ইনডিফিনিট এবং নাম্বার 7 ফিউচার কন্টিনিউয়াস তার মধ্যে ধরা হয় এই ফিউচার কন্টিনিউয়াসটা লেস ইম্পর্টেন্ট মানে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এটা কি লেস ইম্পর্টেন্ট তার মানে আপনি যদি এক কথায় বলতে চান যে আপনি যদি ধরেন যে কোন টেন্সগুলো অবশ্যই জানতে হবে আপনাকে ইংরেজি বলার জন্য এবং লেখার জন্য 6টা টেন্স আপনি মাস্ট ধরে রাখেন এই 6টা টেন্স আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট এই 6টা টেন্স আর একটা হচ্ছে এক্সট্রা এটা করলেও চলে না করলেও কোনো সমস্যা নাই ক্লিয়ার বুঝতে পারছি আমরা নাটোর থেকে গাজীপুর থেকে খুলনা থেকে বাহ খুব উন্নতি হয়েছে আমাদের 80 জন যুক্ত হয়েছে আমাদের 120 থেকে 80-তে নেমে আসছে বাট সমস্যা নাই 5টা ক্লাসই তো আমাদের কালকের ক্লাসই লাস্ট ক্লাস সো আমার মনে হয় যে আপনাদের বাকিদের যাদের ক্লাস দরকার নাই বা অনেকে আছে পরে ক্লাস করে নেয় বাট স্টিল লাইভ ক্লাস করার তো মজা আলাদা যদি পরে ক্লাসই করতেন তাহলে তো আমি রেকর্ডেড ক্লাস আপনাকে দিয়ে দিতে পারতাম তাই না ব্যাপারটা আচ্ছা তাহলে আমরা এই টেন্সগুলো আজকে ক্লাস থেকে একটু ক্লিয়ার করব এবং আমরা যে সারা জীবন পড়ে এসেছি স্ট্রাকচার বেসড পড়ালেখা আমরা এটা করব না আমরা শিখব কিভাবে আপনি মানে একদম ব্যবহারগতভাবে টেন্সটা শিখতে পারবেন খুব সিম্পলি মাথায় রাখবেন টেন্স মানে কি বলেন তো টেন্স মানে হচ্ছে সময় টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে সময় কিসের সময়কে বোঝায় প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা কাজ হয় আপনি খেয়াল করে দেখবেন যে কোনো বাক্যে আপনি যখন কথা বলছেন প্রত্যেকটা কথা একটা কাজ আছে যেমন আমি বললাম যে আমি তাকে আনতে যাব এই যে আনতে যাওয়া এটা একটা কাজ আপনি বলছেন আমি তার সাথে বসে আছি এই যে বসে থাকা এটাও কিন্তু একটা কাজ প্রত্যেকটা বাক্যে একটা কাজ থাকে এখন ওই কাজটা বাক্যে আপনি বলতে পারেন যে বাক্যে একটি কাজ ঠিক কোন সময়ে হয় ঠিক আছে যে সময়ে হয় বাক্যে একটি কাজ যে সময়ে হয় তাকে আমরা টেন্স বলি একেবারে মায়ের ভাষায় বলে দিলাম তাকেই টেন্স বলা হয় খুব সিম্পল উদাহরণ দিই এই যে আপনারা এখন ক্লাস করছেন আমার তাই না এখন ক্লাস করছেন তাহলে আপনি ক্লাসটা এখানে কাজ কোনটা ক্লাস করার কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে বর্তমানে তাহলে এই যে বর্তমানে যে সময় এবং এই যে বর্তমানে এটাকেই আমরা টেন্স বলছি কারণ কাজটা এখন হচ্ছে ঠিক আছে এইভাবে মনে থাকবে সবার মনে থাকবে হ্যাঁ কালকে 50 জন হবে আশা করছি ওকে ঠিক আছে আমরা শুরু করে দিই তার পরবর্তী অংশে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখেন তাহলে আমরা এটা বুঝলাম আচ্ছা এখন প্রথমেই আমরা দেখব ইনডিফিনিট টেন্স তিনটাকে একসাথে করব আমরা ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এই তিনটাকে একসাথে শিখলে আপনি তাহলে তিনটার পার্থক্য খুব সুন্দর করে বুঝতে পারবেন তো আমি একটু সুন্দর করে এখানে লিখে দিচ্ছি আমার মনে হয় আপনি আরো ভালো করে বুঝবেন দেখেন সো আমি এখানে এই পাশে লিখছি হচ্ছে প্রেজেন্ট সংক্ষেপে লিখলাম ইনডিফিনিট এবং এখানে লিখছি ফার্স্ট ইনডিফিনিট এখানে লিখছি ফিউচার ইনডিফিনিট তাহলে কয়টা ইনডিফিনিট হলো তিনটা ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট মাথা রাখবেন এই তিনটা টেন্স আমরা ভালো করে একটু একবারে দেখে নিব দেখেন ইনডিফিনিট মানেই হচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট বলা হবে তখন খুব বাংলা বাক্যের মধ্যে একটা সাধারণ ব্যাপার আমরা লক্ষ্য করি সচরাচর একটা কাজ হয় করি যাই
খাই, বলি, শুনি, এরকম কথাগুলো চলে আসে। করি, যাই, খাই, বলি, শুনি। তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা চলে আসবে তখন ব্যাপারটা কি দাঁড়াবে? এই যে করি, ঠিক আছে, যাই, মানে কাজটা কখন হয়? সচরাচরই আপনি করেন। যাই, আপনি যখন খেয়াল করে দেখবেন এই ইনডিফিনিট টেন্সগুলোতে নির্দিষ্ট টাইম বলা থাকে না। যেমন আপনি বলছেন যে আমি বাজারে যাই, বাজারে কখন যান সেটা কিন্তু বলা নাই। আপনি বলছেন আমি ঘুম থেকে উঠি, কখন ওঠেন এটা কিন্তু বলা নাই, শুধু বলা আছে ঘুম থেকে উঠি। এই ঘুম থেকে উঠি এই বাক্য দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট সময়কে বোঝায় না, এই জন্য এগুলাকে ইনডেফিনিট বলা হয়, মানে অনির্দিষ্ট টাইম। ঠিক আছে, তাহলে যাই, খাই, বলি, ঠিক আছে, শুনি, এই যে দেখেন, দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বাক্য, এই যে এই শব্দগুলো আছে না, এগুলোকে যখন আপনি পাস্টে নেবেন, পাস্ট ইনডিফিনিটে নেবেন, তখন এর মধ্যে একটা পরিবর্তন আসবে। মাথায় রাখবেন, যখন প্রেজেন্ট থেকে পাস্ট ইনডিফিনিটে নেওয়া হয়, পাস্ট মানে হচ্ছে এই বাংলা ক্রিয়া শেষে ল, লে এবং লাম থাকে। কি থাকে? ল, লে অথবা লাম থাকে। ঠিক আছে, বোঝা গেল? ফাউন্ডেশন কোর্সটি করতে আগ্রহী হাবিবুর ভাই একটু আমাদের ইনবক্স করতে হবে। আমি আপনাকে আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ আপনাদের ফাউন্ডেশন কোর্সের ডিটেলসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আমি ওটা শেষে কথা বলবো। তো যখন ল, লে, লাম আপনি বলছেন তখন কি করি আছে না, এই করির সাথে আপনার কি করতে হবে? এই ল, লে, লাম এই তিনটার মধ্যে যেটা খাপ খায় সেটা বসাতে হবে। তাহলে করির সাথে কি হয়? করিলাম বা করলাম বলি আমরা, কর, ঠিক আছে। আর সাথে কি যুক্ত করলাম বলেন? সাথে যুক্ত করলাম হচ্ছে লাম। এই যে দেখেন যে লামটা বাংলা ক্রিয়া শেষে এখানে ছিল, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, মিম সাউন্ডটা কমাও। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটু কল্পনা করি, যাই আছে না, এই যে যাই, এই যাইটা যদি দেখি এর শেষে কিন্তু লাম যুক্ত করা যায়। দেখেন গে, এই যে গে, তারপর যদি লাম যুক্ত করে দেন তখন কি হয়? গেলাম। তাহলে এই যে যাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, গেলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে করি থেকে করলাম, যাই থেকে গেলাম, খাই থেকে খেলাম, বলি থেকে কি হবে? বললাম। এই যে বলি থেকে কি হবে? বললাম। আগে বাংলাটা বুঝতে হবে। টেন্সের যদি বাংলা না বুঝেন তাহলে কিন্তু আপনি ইংলিশটাও মনে রাখতে পারবেন না। সো বাংলাটা খুব সুন্দর করে ক্লিয়ার করি আমরা, তারপরে এগুলোর সাথে ইংলিশ দিয়ে যাব। শুনি থেকে কি হয়ে যাবে? শুনলাম, শুনলাম, ঠিক আছে। দেখি থেকে হয়ে যাবে দেখলাম। এইটুকু কি বোঝা গেল বলেন তো? এইটুকু বুঝেছেন সবাই? এইটুকু সবাই বুঝেছেন? ওকে, ইয়েস স্যার, ওকে ফাইন, গ্রেট। তাহলে এবার একটু খেয়াল করে দেখবেন, এটাকে যখন আমি ফিউচার ইনডিফিনিটে নিব, ফিউচার মানেই হচ্ছে কোনো কাজ এখনো হয়নি, কোনো কাজ কি এখনো হয়নি, হবে, হবে, যাবে, খাবে, বলবে, শুনবে, করব, খাবো, যাব, বলবো, শুনবো, এরকম হবে, এখনো হয়নি, এরকম বোঝায়। তাহলে এই কাজটা করি থেকে তখন করলাম হয়ে গেল পাস্টে, তখন এখানে এসে কি হবে? করব। তাহলে করি থেকে হয়ে যাবে কি? করব। এই যে দেখেন, তারপরে যাই থেকে হয়ে যাবে কি? যাব। যাই থেকে কি হয়ে যাবে? যাব। খেয়াল করে দেখেন, বলি থেকে হয়ে যাবে কি? বলবো। এই যে বলবো, ঠিক আছে। তারপরে শুনি থেকে হয়ে যাবে কি? বলেন বলেন, শুনবো, শুনবো। সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। দেখেন, দেখি থেকে হয়ে যাবে দেখবো। কি হয়ে যাবে? দেখবো। তাহলে তিনটার যদি একটু পার্থক্যর কথা বলি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে সাধারণত কাজ করা বোঝাবে করি, যাই, খাই, বলি, শুনি। আমি যাই, আমি বলি, আমি শুনি। সে যায়, সে করে, সে খায়, এরকম যে কোনো নির্দিষ্ট টাইমকে বলা থাকবে না। কিন্তু এটা যখন পাস্টে নেবেন তখন তার সাথে লাম যুক্ত হবে। করি, করলাম, যাই, গেলাম, বলি, বললাম, শুনি, শুনলাম, দেখি, দেখলাম, ললে লাম চলে আসবে পাস্ট ইনডিফিনিটে। যখন ফিউচারে নেবেন তখন ব, বে, বো, অর্থাৎ করব, খাবো, যাব, বলবো, শুনবো, এরকম কাজটা এখনো হয়নি এরকম বোঝাবে। এটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। খাইলাম কেমন, এমনটা হবে না বুশরা। খাইলাম কিন্তু কোনো মানে প্রমিত বাংলা না। খাইলাম আসলে আমরা লিখিত অংশে লিখি না। আপনি
বইয়ের মধ্যে দেখবেন না যে বইয়ে প্রমিত বাংলা ভাষা সঠিক বাংলাটা লেখা আছে সেখানে খাইলাম, আমি খাইলাম এরকম বলা হয় না। এটা আমরা আঞ্চলিক ভাষার ব্যবহার করি। আসলটা হচ্ছে খেলাম, এটা সঠিক। ওকে, সো এইটা এবার একটু আমরা ইংলিশের দিকে তাকাবো যে এদের ইংলিশের পরিবর্তনটা কেমন আসে, এদের ইংলিশের পরিবর্তনগুলো কেমন আসে, আমরা সেটার দিকে একটু তাকাই। সো আমি উপরে তো এটা লিখেইছি, পাশাপাশি আমি একটু নিচের দিকে জায়গা নিচ্ছি। উপরে দেখেন খেয়াল করে, আমি যদি প্রথমটার দিকে তাকাই, প্রথমটার দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মাথায় রাখবেন প্রত্যেকটা টেন্সেই সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, প্রেজেন্টেও সাবজেক্ট থাকে, পাস্টেও সাবজেক্ট থাকে, ফিউচারও সাবজেক্ট থাকে। সাবজেক্ট অবজেক্ট সব জায়গাতে কমন, তাহলে এগুলো মনে রাখার দরকার নাই। যেগুলো কমন এগুলো মনে রাখবো না, মনে রাখবো কোথায়, এই একটা থেকে আরেকটার পার্থক্য যেটা দ্বারা বোঝা যাবে। প্রেজেন্ট থেকে পাস্টের পার্থক্য আপনি কি দ্বারা বুঝতে পারবেন, শুধু ভার্বটা দ্বারা। তাহলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা মাথায় রাখবো অলওয়েজ V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মাথায় রাখবেন অলওয়েজ কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, আর তার আগে সাবজেক্ট আছে, তারপরে একটা অবজেক্ট আছে, খুব সিম্পল। তাহলে সাবজেক্ট অবজেক্ট যেহেতু সব জায়গাতে কমন, এটা মনে রাখারই দরকার নেই, এটা মাথায় চলে আসবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটে যদি V1 হয়, পাস্টে গিয়ে সেটা কি হবে, তাহলে 2 নাম্বার V2। তাহলে এখানে এসে ভার্বটা হয় V2 এবং তার আগে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়। খুব সিম্পল হিসাব, তাই না? খুব সিম্পল হিসাব। আচ্ছা, এবার ফিউচারে গিয়ে দেখেন, ফিউচারে যখন চলে আসবো, প্রেজেন্টে V1, পাস্টে V2, ফিউচারে গিয়ে এই V1 V2 খেলা থাকে না, তখন আমাদের একটা উইল যোগ করতে হয়, উইল প্লাস V1। কি হয়, উইল প্লাস V1। আমরা বাক্য দিয়ে দেখবো, একটু পরে, ঠিক আছে, বাক্যের মধ্যে দেখবো ব্যবহার। হ্যাঁ, ভেরি গুড বুশরা, খুব সুন্দর করে লিখেছেন, খুব সুন্দর করে। আমার সাথে অ্যাক্টিভ থাকবেন যে কয়জন আছেন, আপনারা খুব খুব মজা করে, খুব ভালো করে শিখতে পারবেন আজকের ক্লাস থেকে, যদি পুরো ক্লাসটা ভালো করে দেখেন। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি, আপনাদের এগুলো একটু মুছে দিচ্ছি। আমরা পুরো সম্পূর্ণ বাক্য লেখার চেষ্টা করব এখানে, এবং দেখব যে সেগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করা হয় এবং একটা থেকে আরেকটার পরিবর্তনটা কীরকম। ঠিক আছে, সো আমি যদি আপনাদের একটু এখানে দেখাই, দেখেন প্রথমে আমি একটা বাক্য লিখলাম, যদি আমি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি এরকম যে আমি ক্লাস নেই, ঠিক আছে, অথবা আমি আরো সহজ একটা বলি, আমি রান্না করি, খুব সহজ একটা বাক্য নিলাম, তাহলে কি হবে, আমি একটু ছোট করে লিখছি কারণ অনেক লেখা, আমি রান্না করি। খেয়াল করে দেখেন, আমি রান্না করি, এই যে করি আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে করি আছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। খুব সিম্পল। এটাকে যখন পাস্ট ইনডিফিনিটে নিব, তখন বাক্যটা কি হবে, আমি রান্না, এই করিটা তখন হয়ে যাবে করলাম। কি হয়ে যাবে, এই যে কোর এবং সাথে লাম যুক্ত হবে, এই যে দেখেন, তাহলে করি, আমি রান্না করি, আমি রান্না করলাম, বুঝে গেল? এখন পরবর্তী ফিউচারে যখন আপনি নিচ্ছেন, তখন বাক্যটা কেমন হবে, আমি রান্না করব, আমি রান্না করব। খেয়াল করে দেখেছেন পার্থক্য কোথায়, পার্থক্য? আমি যদি এই অংশটা মুছে দিয়ে আরো ভালো করে লিখি, করব, এই যে পরিবর্তন এখানে দেখেন, একটা হচ্ছে করি গেল, লাম বো, এই যে, তাহলে তিনটা পরিবর্তন। এবার ইংলিশটা খেয়াল করে দেখেন, ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ভেরি গুড, ভেরি গুড। এবার যদি আমরা ইংলিশটা দেখি, ট্রান্সলেশনটা দেখি যে পরিবর্তন কি হয়। আমি কি বলেছিলাম যে সাবজেক্টটা অলওয়েজ আমাদের আগে বসে, তাহলে এখানে সাবজেক্ট কি, আই, তাহলে আমরা নিব আই, কি নিলাম, আই নিলাম, খুব সিম্পল। আচ্ছা, V1 মানে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এখানে ভার্ব কোনটা, রান্না করা, রান্না করার ইংরেজি কি, রান্না করার ইংরেজি হচ্ছে কুক, তাই না? তাহলে আমরা সিম্পলি বলতে পারি কি, ওকে, সো আপনি কি বলতে পারেন, আমি রান্না করি, তাহলে আই, রান্না করার ইংরেজি হচ্ছে কুক, এই কুকটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এখন যখন আপনি পাস্টে চলে যাচ্ছেন, পাস্ট ইনডিফিনিটে আসবেন, তখন কি হবে, আই, আর এই যে ভার্বটা আছে না, আমি কি বলেছি, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এই কুক থেকে হয়ে যাবে কুকড, মানে V2টা ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে, আই কুকড। আমি রান্না করি, আই কুক, আমি রান্না করলাম, আই কুকড, ইডি যুক্ত হলো শুধুমাত্র।
যাদের ভার্বেল লিস্টে প্রবলেম আছে তারা ভার্বেল লিস্টটা যে কোনো বইয়ে, আপনাদের যদি ক্লাস 6, 7, 8, 9-এর যে কোনো গ্রামার বই থাকে সেখানে দেখবেন টেন্সের পাশেই ভার্বের অনেকগুলো লিস্ট দেওয়া থাকে, V1, V2, V3, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু টেন্সে ভুল করবেন এবং বিপত্তিতে পড়বেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বোঝা যায়? ওকে, ভেরি গুড। তাহলে এবার যদি পরবর্তী অংশটা আমরা দেখি তাহলে কি হবে? আই উইল কুক। কারণ কি আমরা দেখেছিলাম যে ফিউচারে আমাদের উইল ব্যবহার করতে হয়। ফিউচারে কি ব্যবহার করতে হয়? উইল ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, এবার 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 যদি আমরা এটাকে না বোধক করি, আচ্ছা আপনারা ডু ডিড ডাজ এর ব্যবহার তো শিখেছেন, তাই না? ডু ডিড ডাজ এর ব্যবহার শিখেছেন না? ম্যাম আপনাদের গত ক্লাসে শিখিয়েছে ডু ডিড ডাজ? না, ডু ডিড ডাজ শেখায়নি, আপনাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড শিখিয়েছে, তাই না? তাহলে এটাকে যদি নেগেটিভ করি, ডু ডিড ডাজ এর ব্যবহার আমি আজকে শেখাচ্ছি না কারণ এটা আরেকটা ক্লাসে চলে যাবে। নেগেটিভ করলে যেহেতু বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে আপনি কি বলবেন? আয়ের সাথে ডোন্ট ব্যবহার করা যায় না বোধক অর্থে, তাহলে আই ডোন্ট কুক। কি হবে? আমি রান্না করি না। আই ডোন্ট কুক, আমি রান্না করি না। এখন যখনই পাস্টে নেবেন এবং নেগেটিভ করবেন, না বোধক হবে, তখন এই ডোন্টটা হয়ে যাবে ডিডেন্ট। কি হবে? আই ডিডেন্ট কুক। এবং যখন এখানে এসে না বোধক করবেন তখন কি হবে? আই ওন্ট, মানে উইল নট কুক। ঠিক আছে, এই উইল নটকে সংক্ষেপে ওন্ট বলা হয়। আই ওন্ট কুক। এভাবে না বোধকগুলো আপনি করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। বোঝা যাচ্ছে? পারবেন? পারা যাবে? একটু বলেন দ্রুত দ্রুত। আই উইল ডু কুক। না সিনথিয়া আপু, ডু কুক বলা যায় না। কুক মানেই রান্না করা, ডু মানে আবার আলাদা একটা ভার্ব। দুইটা ভার্ব পাশাপাশি বসবে না এভাবে, ঠিক আছে? এভাবে দুইটা ভার্বকে পাশাপাশি বসানো যাবে না। ঠিক আছে, আমরা বুঝলাম এটুকু বোঝা শেষ। তাহলে আমি একটাকে একটু মুছে দিচ্ছি, এইটাকে আমি মুছে দিই, তাই না? এবার আমরা যদি এই বাক্যটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখি, আমি আরেকটা বাক্য লিখছি। যেমন আমি লিখলাম যে সে গান গায়। বাকিগুলো একটু আপনারা লিখে ফেলেন তো দ্রুত। সে গান গায়, বাকিগুলো লিখে ফেলেন দ্রুত, কমেন্টে লিখে ফেলেন। তাহলে আপনি কি বলতে পারেন? আমি ততক্ষণে লিখে দিচ্ছি, আপনারাও লেখেন, দ্রুত লেখেন। সে গান গাইলো। এই যে ল লেলাম আছে, সে গান গাইলো। এবার যদি ফিউচার করেন এটা, সে গান গাইবে। কাজটা এখনো হয়নি, সে গান গাইবে। তিনটা ফর্ম। এবার যদি আমরা এটাকে ইংলিশ করতে চাই কি হবে বলেন? সের ইংরেজি কি? হি। সের ইংরেজি কি? হি। আমরা জানি হি কি, কোন পার্সন? প্রথম ক্লাস আমি পড়িয়েছিলাম, হি হচ্ছে থার্ড পার্সন, কারণ আমি তুমির মধ্যে হি নাই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে পরবর্তী ভার্বের সাথে আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হয়। এটা একটা নিয়ম। এগুলো আপনি যখন রাইট ফর্ম ভার্ব পড়বেন, আরও বিস্তর আলোচনা করতে যাব, তখন এগুলো আসে। তাহলে সিং মানে হচ্ছে গান গাওয়া, তাই না? তাহলে হি সিংস আ সং। সে একটা গান গায় বা সে গান গায়। হি সিংস আ সং। সে গান গাইলো। তাহলে কি বলবো আমরা? এই সিং এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, এটার পাস্ট ফর্ম এখানে নিতে হবে। তাহলে হি স্যাং আ সং, তাই না? হি স্যাং আ সং। বোঝা গেল? এবং সেম ভাবে যদি আপনি ফিউচার করতে চান তাহলে কি বলবেন? হি উইল সিং আ সং। হি উইল সিং আ সং। পারা যাবে? একটু বলেন তো পারবেন কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি। পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশটা অলওয়েজ নেগেটিভ হবে। আই ডিডন্ট কুক হবে, নট আই ডিডন্ট কুকড। এরকম বলা যাবে না। পারবেন সবাই? এটুকু বুঝতে পেরেছেন কিনা? আপনারা বললে আমি আগাবো। ঠিক আছে, যদি একজনও না বোঝেন আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, একটু দ্রুত বলেন। ওকে, তারপর আমরা পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা ইনডিফিনিটের বাক্য বানাতে পারবো কিনা বলেন, দ্রুত বলেন। তিনটা ইনডিফিনিটের বাক্য বানানো যাবে? পারবো, খুবই ভালো কথা। এগুলো কিন্তু এভাবে রাখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, চর্চা করা লাগবে। আমি চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য আপনাদের যাতে বাক্যগুলো দিয়ে দেয়া যায়।
আমি চেষ্টা করব 1 থেকে 150 বাক্য যদি আপনাদের রেডি করে দিতে পারি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কালকের পিডিএফ এর সাথে পসিবল হলে আমি এগুলো লিখব, বসে বসে সারা রাত আপনাদের জন্য কষ্ট করব, একটু কষ্ট করে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে ভালো করে শিখতে হবে, শিখলে ভালো করে শিখতে হবে। তাহলে আমরা ইনডিফিনিটের কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা যাব কন্টিনিউয়াস, 3টা কন্টিনিউয়াস। কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস লাগে না, আমরা প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াসটা দেখি। তাহলে কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর আপনি বলছেন পাস্ট কন্টিনিউয়াস, এবং শেষে ফিউচারটাও দেখায় দিই, তাই না? ফিউচার কন্টিনিউয়াস। এই 3টা কন্টিনিউয়াস আমরা একসাথে দেখব। এই 3টা কন্টিনিউয়াস কি আমরা একসাথে দেখব। কন্টিনিউয়াস টেন্সটা বোঝার আগে আপনাকে বেশ কিছু ইনফরমেশন বুঝতে হবে, তাহলে আপনি পুরো কন্টিনিউয়াস টেন্সটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। দেখেন, কন্টিনিউ মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস কথাটা যেখানেই থাকবে তার মানে কাজটা চলমান রয়েছে, কাজটা চলমান বোঝাবে। তাহলে কাজটা যদি বর্তমানে চলমান থাকে, আমি একটু উপরে দিয়ে বোঝাচ্ছি। দেখেন, কাজটা যদি বর্তমানে চলমান থাকে, কাজটা যদি বর্তমানে চলমান থাকে, যেমন আপনি বলছেন যে কাজটা, আমি এখন ক্লাস করছি, আমি এখন তার সাথে কথা বলছি, আমি এখন রান্না করছি, কাজটা এখন হচ্ছে, আমি এখন লিখছি, আমি এখন শুনছি, এই কাজটা এখন হচ্ছে, বর্তমানে চলমান, তবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস মানে আমরা জানি চলমান। বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং কাজটা যদি অতীতে চলমান থাকে, তবে বাক্যটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে কি বললাম? কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস। খুব সিম্পল হিসাব। এবং ভবিষ্যতে চলমান থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে, এরকম যদি বোঝায় তাহলে খুব সিম্পলি মাথায় রাখবেন, সেটা হবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে চলমান থাকবে, বুঝে গেল? এই 3টা ফ্যাক্ট একটু মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? বর্তমানে চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান থাকলে ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? স্যার, পিডিএফ এর সাথে রেগুলার ইউজ হয় এমন কিছু ভোকাবুলারি দিতে পারবেন? রাফা ইসলাম মিলি আপু বলেছেন, আপু ওইগুলো বের করা অনেক কষ্টদায়ক কাজ। আমি যদি আপনাদের এই টেন্স বেসড কিছু আপনাদের দিয়ে দিই, ট্রান্সলেশন দিয়ে দিই, তাহলে ভোকাবুলারির জন্য শিট দিয়ে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কারণ এগুলো রেডি করা অনেক টাফ। এক রাতের মধ্যে আমার দ্বারা পসিবল হবে না, আমার অনেক কাজ আছে। তারপরেও আপনি বলেছেন, আমি এটা মাথায় রাখলাম, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝলাম, এটুকু তো বুঝলাম, চলমানের কনসেপ্টটা বুঝছি আমরা। এবার আমরা এই 3টা কন্টিনিউয়াসকে একটু কনকর করব, একটু দেখব, বুঝবো। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা কি বললাম? বর্তমানে চলমান যদি থাকে, বর্তমানে চলমান, তাহলে কাজটা কি? এখন চলমান রয়েছে, যেমন করছি, তাহলে করি থেকে হয়ে যাবে কি? কাজটা করি থেকে হয়ে যাবে কি? যদি করি তো ইনডিফিনিট ছিল, যদি এটাকে কন্টিনিউয়াসে নেন তখন হয়ে যাবে করছি। তাহলে খাই থেকে হয়ে যাবে কি? খাই তো ইনডিফিনিটে ছিল, তাই না? খাই থেকে যখন কন্টিনিউয়াসে নেবেন তখন কি হবে? খাচ্ছি। যখন যাই তো ইনডিফিনিটে ছিল, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেবেন তখন কি হবে? যাচ্ছি। ঠিক আছে, এইভাবে বুঝছেন? তাহলে আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় এগুলো লিখব। ঠিক আছে, আমরা কি লিখব? এগুলো লিখব। তাহলে দেখেন আমরা কি লিখছি, খেয়াল করে দেখেন। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি কি দেখলাম? করছি, করির পরিবর্তে কি হবে? করছি, খাচ্ছি, যাচ্ছি, বলছি, শুনছি। এই যে খেয়াল করে দেখেন, তাই না? আমার ঘেমে অবস্থা খারাপ, আমার টি শার্ট ভিজে গেছে অলরেডি নিচের দিকে।
প্রচুর গরম আজকে না? ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে আমরা এটা কন্টিনিউয়াসের ফর্মগুলো এখানে দেখলাম, কন্টিনিউয়াসের ফর্মগুলো আমরা এখানে দেখলাম। আমরা এবার এটাকে একটু পরবর্তী অংশে মুভ করব। দেখেন, এটাকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিব, কোথায় নিব? পাস্ট কন্টিনিউয়াসে নিব। আমি কি বলেছিলাম? পাস্ট মানেই হচ্ছে ল লে লাম, ঠিক আছে? ল লে লাম, ল লে লাম, এইভাবে। তাহলে করছি থেকে এর সাথে আমরা কি যুক্ত করব? করছি থেকে এর সাথে আমরা যুক্ত করব লাম। তাহলে করছি থেকে যদি লাম যুক্ত করেন তাহলেই সেটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। করছিলাম, দেখেন তো খেয়াল করে, করছি মানে কাজটা এখন করছেন। যেমন আমি রান্না করছি, আর আমি রান্না করছিলাম অতীতে চলমান ছিল কাজটা, রান্না করছিলাম। তুমি যখন ফোন দিয়েছো তখন আমি রান্না করছিলাম, তুমি যখন ফোন দিয়েছো তখন আমি ঘুমাচ্ছিলাম। খেয়াল করে দেখেন তো, যখনও ফোন দিয়েছে তখন আপনি ঘুমাচ্ছিলেন, এখন ঘুমাচ্ছেন না, কিন্তু অতীতে কাজটা চলমান ছিল, ঘুমানোটা চলমান ছিল, রান্নাটা চলমান ছিল যখন সে কল দিয়েছে। এরকম বোঝাচ্ছে না? তাহলে দেখেন, সিম্পলি এই কন্টিনিউয়াসের সাথে লাম যুক্ত করলে আপনি পাস্ট কন্টিনিউয়াস পেয়ে যাচ্ছেন। যেমন খাচ্ছি থেকে হয়ে যাবে কি? খাচ্ছি থেকে কি হয়ে যাবে? খাচ্ছি থেকে হয়ে যাবে কি? খাচ্ছিলাম, তাই না? খাচ্ছি থেকে কি হয়ে যাবে? খাচ্ছি, খাচ্ছি। আবার যাচ্ছি থেকে কি হয়ে যাবে? আমি একবারে লিখে নিই না, যাচ্ছি। তারপরে বলছি থেকে বলছি, শুনছি। এখন এগুলোর সাথে লাম যুক্ত করে দিলে দেখেন সেগুলো আমাদের পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। তাহলে খাচ্ছি থেকে কি হয়ে যাবে? খাচ্ছিলাম। যাচ্ছি থেকে কি হয়ে যাবে? যাচ্ছিলাম। বলছি থেকে কি হয়ে যাবে? বলছিলাম। শুনছি থেকে হয়ে যাবে শুনছিলাম। বোঝা গেল? বোঝা যায়? কঠিন না সহজ বলেন তো? টেন্স কঠিন না যদি আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়েন, যদি আপনি সহজ ওয়েতে পড়েন, ঠিক আছে? বিপ্লব ভাই বলেছেন পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ নিয়ে ঝামেলা আছে। আপনার ঝামেলা লাগার কারণ আমি বুঝতে পারছি। পাস্ট ইনডিফিনিটের ঝামেলা এই কারণেই লাগে, আপনি যখন ডু ডিড ডাজের ব্যবহারটা ভালো করে বোঝেন না। সো ডু ডিড ডাজের ব্যবহারটা আজকের ক্লাসের প্রতিপাদ্য না। আমি যদি ডিডের নেগেটিভটা বোঝাতে চাই তাহলে একটু ভেজাল লেগে যাবে, বা তারপর আমি চেষ্টা করব ক্লাসের শেষে একটু মনে করা দিবেন, আমি ডিডের ব্যবহারটা আপনাদের বুঝিয়ে দিব, কোনো প্রবলেম না, যেহেতু আপনি বলেছেন। ওকে, পারা যাবে? পারা যাবে বলেন, দ্রুত 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 বলেন, পারা যাবে কি না? আচ্ছা, তাহলে এটাকে ফিউচারে যখন আমরা নিব, ফিউচার কন্টিনিউয়াসে যখন আমরা নিব, তখন আমাদের কি হবে একটু দেখেন। ফিউচার কন্টিনিউয়াসে নিলে মাথায় রাখবেন আমাদের এখানে একটা বেশ পরিবর্তন আসবে। ফিউচার কন্টিনিউয়াস যখন হয় তখন অর্থদায় তে থাকবো, তে থাকবো। যেমন আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি শুনতে থাকবো, আমি বলতে থাকবো, আমি ক্লাস করতে থাকবো, আমি ঘুমোতে থাকবো, আমি লিখতে থাকবো। তার মানে কাজটা কিন্তু এখনো শুরু হয় নাই, আপনি কালকে শুরু করে ওটা চলতেই থাকবে, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। আপনি যদি বলেন যে আমি তোমাকে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকবো, তাহলে কিন্তু খুঁজে পাওয়া হয়নি এখনো, আপনি খুঁজতে থাকবেন, ভবিষ্যতে থাকবেন, কন্টিনিউ থাকবে। এই জন্য তখন আমরা তে থাকবো নিয়ে আসি। তাহলে করছিলাম, করছি থেকে হয়ে যাবে কি? করতে থাকবো। কি হয়ে যাবে? করতে থাকবো। আরো সহজ করে যদি বলি, তাহলে খাচ্ছিলাম থেকে হয়ে যাবে কি? খেতে। তারপরে যাচ্ছিলাম কি হয়ে যাবে কি? যেতে। তারপর বলছিলাম বলতে, এবং শুনছিলাম শুনতে। তাহলে এবার যদি এগুলোর সাথে আপনি থাকবো লাগিয়ে দেন, দেখেন শুনতে থাকবো, যেতে থাকবো, তারপর বলতে থাকবো এবং শুনতে থাকবো। খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা কি হয়ে গেল? ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে যেতে থাকবো, খেতে থাকবো, বলতে থাকবো, শুনতে থাকবো, এরকম যে বাক্যগুলো আছে এগুলো সব ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সিম্পলি আমরা আরেকবার একটু রিক্যাপ করি। করছি, করছিলাম, করতে থাকবো। খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাকবো। যাচ্ছি, যাচ্ছিলাম, যেতে থাকবো। বলছি, বলছিলাম, বলতে থাকবো। শুনছি, শুনছিলাম, শুনতে থাকবো। পারা যাবে বলেন?
বুশরা বলেছেন একটা সেন্টেন্স বানাতে চাইলে ওয়ার্ডের স্ট্রাকচার মাথায় আসে না। জি, এগুলো আসবে আস্তে ধীরে, সময় নিয়ে আস্তে 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 ট্রাই করতে হবে, একবারে লাফ দিতে গেলে হবে না, ঠিক আছে? আচ্ছা, ইমন ভাই বলেছেন এসি লাগান না কেন? গরিব মানুষ ভাই, এসি লাগাতে পারি না। লাগাবো লাগাবো, আমাদের অন্য রুমে আছে এসি, কিন্তু এই স্টুডিও রুমটার কাজ এখনও চলমান, এটাতে আরও কাজ বাকি আছে, কারণ এসিটা লাগানো হয়নি। এসিটা একদম সবার শেষে লাগাবো, মানে এখানে আমাদের আরও কিছু কালারিংয়ের কাজ আছে, আরও অনেকগুলো কাজ বাকি আছে, পর্দার কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর এসি লাগাবো। ঠিক আছে, পারা যাবে? বলেন। এবার ইংলিশটা দেখি, এটার ইংলিশটা একটু দেখি না, কি হচ্ছে এখানে। ইংলিশটা দেখি, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, সো এটা আমি মুছে দিলাম। এখন আমরা দেখব যে ইংলিশগুলো দেখতে কেমন, ইংলিশগুলো দেখতে কেমন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একরকম, ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপারটা একটু কি ডিফারেন্ট, আমরা একটু দেখব। দেখেন, আমরা এগুলোকে মুছে দিচ্ছি। এখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে মাথায় রাখবেন, আমাদের এর আগের মতোই প্রেজেন্টে কি হয়, V1 থাকে না? প্রেজেন্টে V1 থাকে না, আমরা দেখেছি। মাথায় রাখবেন, যখন কন্টিনিউয়াস কথাটা থাকবে তখন আমাদের এই ভার্বের সাথে আমাদের একটা জিনিস নতুন অ্যাড করতে হয়, হুইচ ইজ অক্সিলিয়ারি ভার্ব। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। আপনারা অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলিয়ারি ভার্ব। তবে যদি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা স্পেসিফিকলি অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাম অথবা ইজ অথবা আর, তিনটার মধ্যে একটা, এবং তারপর ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কয়টা চেঞ্জ আসলো? ইনডিফিনিটে শুধু V1 ছিল, ইনডিফিনিটে শুধু V1 ছিল, আর এখানে দুইটা জিনিস অ্যাড হলো, V1 এর আগে অ্যাম ইজ আর V1 এর পরে হচ্ছে আইএনজি। এটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? তো যখন আপনি পাস্ট ইনডিফিনিটে নেবেন, এটাকে সরি পাস্ট কন্টিনিউয়াসে নেবেন, তখন সবে একই রকম থাকবে, শুধু অ্যাম ইজ আর এর পরিবর্তে আপনি বসাবেন কি? ওয়াজ, ওয়্যার, কারণ এই শুধু ভার্বটুকুর পরিবর্তন হবে, আর ভার্বের সাথে আইএনজি ঠিকই থাকবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি কি ঠিকই থাকবে, শুধু এইটুকু মনে রাখবেন। এবার দেখেন, আপনি যখন ফিউচারে নেবেন তখন কি হবে? এই যে উইল বি, উইলের পর বি বসবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। এই ফিউচারটা একটু মনে রাখার জিনিস, কারণ এই দুইটার সাথে মিল নাই। ঠিক আছে, তাহলে দেখেন কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস হলো উইল বি, ভার্বের সাথে আইএনজি। এখন আমরা বাক্য দেখব। দেখেন, এখন আমরা একটু বাক্য দেখি। দেখেন, আমি বাক্যগুলো এখানে একটু লিখছি, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আপনি বলছেন যে সে বা বাবা আমাকে ডাকছে, বাবা আমাকে ডাকছে। এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমি পাস্ট কন্টিনিউয়াসে নিচ্ছি তখন কি হবে? বাবা আমাকে ডাকছিল। কি হবে? বাবা আমাকে ডাকছিল। এটাকে যখন আমরা ফিউচারে নিব তখন কি হবে? বাবা, আমরা এদিকে একটু লিখি, ফিউচারে নিলে কি হবে দেখেন তো? বাবা আমাকে কি হবে? ডাকতে থাকবে। তখন কি হবে? ডাকতে থাকবে, কারণ আমরা জানি তে থাকবো, তে থাকবে কথাটা চলে আসে। তবে তিনটা পরিবর্তন ভালো করে বুঝলাম। এবার ইংলিশটা বসাই। বাবা, তাই না? বাবার ইংরেজি কি? ফাদার। এই যে ফাদার। আচ্ছা, বাবার সাথে ফাদার কি সিঙ্গুলার নাম্বার না? সিঙ্গুলার না, তাহলে ফাদারের সাথে কি বসবে? অ্যাম বসবে না। আমরা অ্যাম ইজারের ব্যবহার থেকে শিখেছি ফাদারের সাথে অ্যাম বসে না, আইয়ের সাথে শুধু অ্যাম বসে। আবার ফাদার সিঙ্গুলার, এই জন্য আরও বসবে না, শুধু বসবে ইজ। তাহলে ফাদার ইজ কি করছে? ডাকছে। তাহলে আমরা কি বলতে পারি? কলিং। কাকে ডাকছে? আমাকে ডাকছে। তাহলে ফাদার ইজ কলিং মি। বাবা আমাকে ডাকছে, ফাদার ইজ কলিং মি। বাবা আমাকে ডাকছিল, অতীত, অতীত পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলবো? ফাদার। পরিবর্তনটা কোথায় ছিল বলেন তো? এই
am is are এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি শুধু was were। তাহলে আমরা ফাদার সিঙ্গুলার না, ফাদার সিঙ্গুলার একটা না, এই কারণে আমরা was ব্যবহার করব। তাহলে ফাদার was calling me, বাবা আমাকে ডাকছিল। ঠিক আছে, যখন এটাকে ফিউচারে রূপান্তর করবেন আপনি, তখন কি হবে? ফাদার, আমরা দেখেছি না, এই যে দেখেন এখানে কি হয়, উইল বি হয় না, উইল বি তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে ফাদার উইল বি কলিং মি। দেখেন 3টা ভার্সন কিন্তু হয়ে গেছে অলরেডি। তাহলে আপনারা 6টা টেন্স কিন্তু অলরেডি শিখে ফেলছেন। ঠিক আছে, সাদিকুল ভাই বলেছেন কখন শ্যাল কখন উইল হবে, আমি এটা নিয়ে আপনাদের একটু পরে বলছি। ঠিক আছে, সবাই কমেন্টে জানান আমার কনসেপ্টগুলো বুঝতে পেরেছেন কিনা। দ্রুত দ্রুত বলেন, বোঝা গেল? পারা যাবে? বলেন 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 দ্রুত। তাহলে এবার কে যেন একটা প্রশ্ন করেছে যে শ্যাল এবং উইলের ব্যবহারটা কি করবেন। দেখেন, শ্যাল এবং উইলের ব্যবহারের একটা ভেজাল আছে। ঠিক আছে, আপনারা এই 2টা শব্দের নাম শুনেছেন কিনা আমি দেখি। আপনারা দাই, দি, এই 2টা শব্দ কখনো দেখেছেন? খেয়াল করে দেখেন তো। দাই, ইংরেজি রিডিং পড়ার সময়, শোনার সময় দাই অথবা দি, এই শব্দ কিন্তু আপনারা খুব একটা শোনেন না। এগুলো শেক্সপিয়ারের আমলের লেখা, জন ডান, শেক্সপিয়ার ওরা ব্যবহার করতো, অর্থাৎ এখন থেকে প্রায় 300, 400, 500 বছর আগে। তো এই যে দাই এবং দি, এই 2টার কিন্তু অর্থ আছে। ঠিক আছে, দাই মানে হচ্ছে ইউর, দি মানে হচ্ছে ইউ। ঠিক আছে, খেয়াল করে দেখেন, দাই মানে ইউর, দি মানে হচ্ছে ইউ। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখন থেকে 3 থেকে 400 বছর আগে ইংরেজিতে ইউ এর পরিবর্তে দাই ব্যবহার করা হতো, ইউ এর পরিবর্তে দি ব্যবহার করা হতো। তেমনি খেয়াল করে দেখবেন যে উইল আছে না, এই উইলের সেম কাজ করে কিন্তু শ্যাল এবং উইলের কিন্তু সেম কাজ হয়, একই কাজ হয়। তো এই দাই এবং দি, এই 2টার ব্যবহারগত জায়গা থেকে যখন মানুষজন দেখলো যে দাই এবং দি এই 2টা ব্যবহার করতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়, পক্ষান্তরে ইউর এবং ইউ ব্যবহার করতে কোনো নিয়ম কানুন মানা লাগে না। ইউ এবং ইউর ব্যবহার আমরা ইজিলি করতে পারি এবং এই 2টার অল্টারনেটিভ হিসেবে আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারি। ফলশ্রুতিতে দাই এবং দি এর ব্যবহার আস্তে 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 কমা শুরু হলো এবং এখনকার ইংলিশে, মডার্ন ইংলিশে দাই এবং দি এর ব্যবহার নেই বললেই চলে, এটা বিলুপ্ত প্রায়। তেমনি আপনি খেয়াল করে দেখবেন, আপনি কথা বলার সময় 95% ক্ষেত্রে আপনি উইলের ব্যবহার করেন, আপনি শ্যাল ব্যবহার করেন না। তার কারণ কি, শ্যালের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সব সাবজেক্টের সাথে শ্যাল বসে না, কিন্তু উইল সবার সাথে বসে। তাহলে আপনি শুধু যেহেতু শ্যালের কাজ আপনি উইল দিয়ে করতে পারছেন এবং উইল মনে রাখতে আপনার কোনো নিয়ম মনে রাখা লাগতেছে না, তাহলে আপনি শ্যালকে শুধুমাত্র এক্সট্রা প্যারা দিয়ে কেন মনে রাখবেন? এই কারণে শ্যালের ব্যবহারটাও আস্তে আস্তে কমতেছে এবং একটা সময় এটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমি অলওয়েজ প্রেফার করি যে আপনারা শুধু উইলটাই মনে রাখেন, দ্যাটস এনাফ। ওকে, বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার, বুঝলাম। আচ্ছা, খুবই ভালো কথা, এটুকু আমরা বুঝেছি। এবার আমরা দেখব আমাদের 7ম নাম্বার যেটা আছে, উইচ ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমরা তো ইনডিফিনিট কন্টিনিউয়াসের টোটাল 6টা রেখেছি, আরেকটা লাগবে তাই না? সেটা কি প্রেজেন্ট পারফেক্ট। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবেন, পারফেক্ট কথাটা যেখানেই থাকে সেখানে 2-3টা জিনিস একদম মাথার মধ্যে গেঁথে নেবেন। 1 নাম্বার ব্যাপার হচ্ছে, পারফেক্ট মানে সেই বাক্যের মধ্যে হয় হ্যাভ পাবেন, নইলে হ্যাজ পাবেন, নইলে হ্যাড পাবেন, 3টার মধ্যে অবশ্যই যে কোনো একটা থাকবে। পারফেক্ট মানে হচ্ছে ভার্বটা অলওয়েজ হবে V3-তে। পারফেক্ট মানে কি, ভার্ব হবে V3-তে। তাহলে কি বললাম, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, 3টার মধ্যে অবশ্যই একটা থাকতে হবে বাক্যে এবং V3 হবে। এই 2টা কনসেপ্ট একটু মনে রাখেন।
আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বাক্যে বাংলা বাক্যের যে পরিবর্তন, সেই বাংলা বাক্যের পরিবর্তনটা আমরা একটু দেখি, খেয়াল করে দেখেন। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কম্পেয়ার করলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমি পারফেক্টটা কম্পেয়ার করছি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, আমি প্রেজেন্ট পারফেক্টটা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে তুলনা করছি। এখন দেখেন এখানে খেয়াল করে, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি দেখেছিলাম, এই যে খুব সিম্পল, যেগুলো আমরা একটু আগে দেখলাম, করি, একই জিনিস দিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই, খাই, বলি, শুনি, ঠিক আছে, খেয়াল করে দেখেন, এগুলোই তো আমরা দেখেছি, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিটে। এটাকে যখন আপনি পারফেক্টে নেবেন, মাথায় রাখবেন, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে আমাদের দুইটা জিনিস থাকে বাংলা ক্রিয়া শেষে, এছি, এছো, এছেন, ঠিক আছে, এগুলো থাকে। তাহলে করি থেকে হয়ে যাবে কি, করেছে, করি থেকে হয়ে যাবে কি, করেছি, করি থেকে কি হয়ে যাবে, করেছি। খেয়াল করে দেখেন তো, করি, করেছি, এছি আসতেছে না শেষে, করে, করি, করেছি, করেছি, এছি কথাটা আসলেই প্রেজেন্ট পারফেক্ট, এছি, এছি, এছো, এছে, এছেন। তাহলে সিম্পলি যাই থেকে হয়ে যাবে কি, গিয়েছি, যাই থেকে হয়ে যাবে কি, গিয়েছি, দেখেন এছি, এছি আসতেছে না শেষে, গিয়েছি, এছি। সেম, খাই থেকে হয়ে যাবে কি, খেয়েছি, খেয়েছি, এছি আসতেছে শেষে, খেয়েছি। সেম ভাবে বলি থেকে বলেছি, ঠিক আছে, তারপর শুনি থেকে শুনেছি। তাহলে যখনই বাংলা ক্রিয়া শেষে আপনি এছি, এছো, এছে এগুলা দেখবেন, আপনি সিম্পলি মনে রাখবেন এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে, ঠিক আছে, বুঝলাম? ওকে, ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম, আমার মনে হয় যে করেছি। ভেরি গুড, যারা যারা এক্সাম্পল দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখলাম যে প্রথম থেকে আপনারা এই ৮০-৮৪ জন মানুষই নিয়মিত ক্লাস করছেন, সো দিস ইজ আ গুড নাম্বার, বাট comparing to 3,000 people, it's not a good number, but still it's satisfying, I guess so, right? Okay, so let's just look into the English part, I mean the structures and the translation of these sentences. So what are the changes we are going to see? একটু ভালো করে দেখবেন। দেখেন, তাহলে এটা আমরা বুঝলাম। এবার ইংলিশের পরিবর্তনটা দেখি, ইংলিশের পরিবর্তনটা দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমি কি বলেছিলাম, পারফেক্ট মানে কি থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে না। তাহলে সিম্পলি পারফেক্ট মানে কি থাকবে, দেখেন তো, হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে ভার্বের সাথে V3, এর আগে সাবজেক্ট, এরপরে অবজেক্ট। খুব সিম্পল, এইটুকুই মনে রাখবেন যে পারফেক্ট মানে কি, হ্যাভ, হ্যাজ, তারপরে V3। এখন একটা বাক্য দেখি আমরা, যেমন আমি বাক্য বললাম, আমি অপেক্ষা করি, আমি অপেক্ষা করি, এটা একটা বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এটাকে যখন আমরা পারফেক্টে নিব তখন কি হবে, আমি অপেক্ষা, কি হবে, অপেক্ষা, আমরা এটাকে অন্য কালার দিয়ে লিখি, করেছি হবে, কি হবে, আমি অপেক্ষা করি থেকে হয়ে যাবে আমি অপেক্ষা করেছি। তাহলে আমি অপেক্ষা করি, আমি অপেক্ষা করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। এবার ইংলিশটা দেখেন, ইংলিশটা দেখেন, আমি অপেক্ষা করি, এটা কি হবে, আই ওয়েট, আই ওয়েট, ঠিক আছে। কিন্তু এটাকে যখন আপনি প্রেজেন্ট পারফেক্টে করবেন তখন কি হবে, আই হ্যাভ নিতে হবে, আয়ের সাথে কি বসে, হ্যাভ বসে, এই যে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা, হির সাথে হ্যাজ বসে। তাহলে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার শিখেছি না, ম্যাম শিখিয়েছে আপনাদের সেকেন্ড ক্লাসে সম্ভবত। তাহলে হবে আই হ্যাভ ওয়েটেড, V3। এই যে ওয়েটের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে ওয়েট, তারপরে ওয়েটেড এবং 3 নাম্বারটা হচ্ছে ওয়েটেড। এই 3 নাম্বার ফর্মটা আমরা নিলাম, এই 3 নাম্বার ফর্মটা হচ্ছে V3, এটাকে আমরা বসাবো হ্যাভের পর, আই হ্যাভ ওয়েটেড। ক্লিয়ার, বোঝা গেল? পারবেন না, আই হ্যাভ ওয়েটিং, জালাল ভাই ভুল হয়েছে একটু, আই হ্যাভ ওয়েটেড হবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আপনি অপেক্ষা করেছি না, নাজিম ভাই একটু ভুল হয়েছে, আপনির সাথে তো করেছি যায় না,
আপনি অপেক্ষা করেছেন হবে, আপনি অপেক্ষা করেছেন, আপনির সাথে করেছেনটা যায়, তাই না? আপনির সাথে কি হয়, করেছেনটা যায়। সো আপনি অপেক্ষা করেছেন, এটা হবে। যেমন আমরা আরেকটা বাক্য যদি দেখি যে তারা তারা মাছ ধরেছে, তারা মাছ ধরে, এটা একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি আমরা বলি তারা মাছ ধরেছে, তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি তারা মাছ ধরেটা কি বলবো আমরা, দে, মাছ ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ ফিশ, তাহলে দে ক্যাচ ফিশ, দে ক্যাচ ফিশ, সিম্পল। এটা হচ্ছে V1, এটা হচ্ছে কি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আমরা ধরেছে এসে আসতেছে তখন এটা প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে এবং তখন ইংলিশটা হবে দে, তখন কিন্তু দের পরে কিন্তু আমরা হ্যাভ বসাবো কারণ দেটা প্লুরাল, দে হ্যাভ। আর ক্যাচের V3 হচ্ছে caught, এই যে দেখেন ক্যাচ, ক্যাচ, সরি এটাও caught হবে, ক্যাচ caught caught, এই যে এটা হচ্ছে V3 আর এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V1, ঠিক আছে? তাহলে V1 V2 V3 আমরা কোনটা নিব, এই V3টা নিব হ্যাভের পর। তাহলে কি বলবো, দে হ্যাভ caught they have caught fish, তারা মাছ ধরেছে, they have caught fish, তারা মাছ ধরেছে। ক্লিয়ার, বুঝে গেল? ভেরি গুড। আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা আমাকে বলেন, আমি যে 7টা টেন্স আপনাদেরকে দেখাইলাম, কারা কারা এমন আছেন যে এই 7টা টেন্স আগে থেকে খুব একটা পারতেন না কিন্তু আজকের ক্লাসের পর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে? এরকম কারা কারা আছেন একটু কমেন্টে জানান, ঠিক আছে? কারা কারা এরকম আছেন যারা আগে এই 7টা টেন্সে আপনাদের প্রবলেম ছিল, আপনারা কনফিউজ ছিলেন, আপনারা পারতেন না, কিন্তু আজকের ক্লাসের পর আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে এই 7টা টেন্স? কারা কারা এরকম আছেন? আমি একটানা 7টা টেন্স বোর্ডের মধ্যে একবার দেখাবো, ঠিক আছে? তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারা কারা আছেন একটু দেখতে চাই আমি কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, বাপ্পি ভাই বলেছেন দে ক্যাচ ফিশ, দে হ্যাভ কট ফিশ, ভেরি গুড। জি আলহামদুলিল্লাহ পারবো। ওকে, অনেক ধন্যবাদ যারা যারা অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রুনা আপু বলেছেন যে আমি আগে পারতাম না বাট আপনি এখন পারবেন, খুবই ভালো কথা। আমি সার্থক, আসলে দু একজনকেও যদি শেখাতে পারি এটা আমাদের সার্থকতা। ওকে, জালাল ভাই আছেন আজকে ক্রিস্টাল ক্লিয়ার, খুবই ভালো। শ্যামল ভাই আছেন, অনেকেই আছেন আমাদের আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন, তাই না? সাজ্জাদ ভাই মাত্র যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে। আমরা এখন যেটা করব, আজকের ক্লাসে আমরা যে 7টা টেন্স দেখলাম, এই একটা বাক্য 7টা টেন্সে রূপান্তর করে একটু দেখব। সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, সবাই কমেন্টে কমেন্টে এই 7টা টেন্সের স্ট্রাকচার ট্রান্সলেশনগুলো করে ফেলবেন, ঠিক আছে? আমরা একটা বাক্য নিব, সেটাকে 7টা টেন্সে রূপান্তর করব সবাই। বাহ, খুবই ভালো। মেহের ভাই বলেছেন আমি আগে টেন্স পারতাম না, পারতাম, জাস্ট কনফিউশন ছিল বাট ফাইনালি ক্লিয়ার হলো। আচ্ছা, অনেক কিছুই জানতাম না, খুবই ভালো। আমি আছি স্যার, আগে প্রথম প্রবলেম ছিল, এখন ক্লিয়ার। বাহ, খুব সুন্দর, আগের চেয়ে ভালো বুঝেছি, খুবই সুন্দর। এবার আমরা একটা বাক্যকে 7টা টেন্সে রূপান্তর করে দেখব, তাহলে আপনাদের যতটুকু কনফিউশন এখনো বাকি আছে 1% থাকলে ওইটা একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা একটা বাক্য পিক করব, সেটাকে 7টা টেন্সে রূপান্তর করব। দেখেন, একটা বাক্য আমরা পিক করছি, বাক্যটা কি হতে পারে? আমরা একজনের নাম নিই এখানে, যেমন আমরা যে কোনো একজনের নাম নিচ্ছি এখানে। আমরা নেই হচ্ছে কানিজ আপু, যেমন তিথি আপু, তিথির কথা বলি, ঠিক আছে? তিথি আপু, তাহলে আমরা বলি তিথি আমরা বাংলাটা সহ লিখি না, তাহলে আমার মনে হয় ভালো হবে। তিথি কি বলা যায়? আচ্ছা, তিথি আমাকে বকে, এটা আমরা লিখি। তিথি আমাকে বকে। দেখেন, তিথি আমাকে বকে, বকার ইংরেজি আমি একটু কর্নারে লিখে দিচ্ছি,
বকার ইংরেজি হচ্ছে স্কোল্ড। স্কোল্ড মানে বকা, স্কোল্ড মানে বকা। তাহলে তিথি আমাকে বকে, প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে আমি বিভিন্ন কালারে কালারে করে বুঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যদি আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে নেই তাহলে কি হবে? তিথি আমাকে, পাস্ট ইনডিফিনিট নিচ্ছি কিন্তু এটা, তিথি আমাকে বকলো। ঠিক আছে, দেখেন বকে থেকে বকলো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এটাকে যদি ফিউচার ইনডিফিনিটে নেই, তিথি আমাকে বকবে, তিথি আমাকে বকবে। তাহলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার এগুলোকেই আমরা আরো বাকি দুইটা ফর্ম, আমি 6টা ফর্মে রূপান্তর করবো। দেখেন তাহলে তিথি, এবার কন্টিনিউসে যাই, তিথি আমাকে বকছে, তিথি আমাকে বকছে। তাহলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসি তাহলে কি হবে? তিথি আমাকে বকছিল, তিথি আমাকে বকছিল। খেয়াল করে দেখছেন পরিবর্তনটা? যদি আমরা তিথি আমাকে বকবে এটা থেকে ফিউচার কন্টিনিউয়াসে নেই, তাহলে তিথি আমাকে বকতে থাকবে, তাই না? তে থাকবো পড়েছিলাম না? থাকবে। শেষের অংশটুকু একটু কম দেখতে পারবেন, আমি আরেকটু ছোট করে দিলে মনে হয় ঠিক আছে, তাই না? আমাদের আরেকটা বাকি আছে কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট। এটাকে যখন প্রেজেন্ট পারফেক্টে নিব তখন কি হবে? আমি এটাকে অন্য কালারে লিখি, তিথি আমাকে বকেছে। ঠিক আছে, এছে, দেখেন তিথি আমাকে বকেছে, এছে চলে আসছে। এবার এগুলোকে আমরা একটু ইংলিশ করে ফেলবো। এই 7টা টেন্স আজকের ক্লাসে আমরা কভার করেছি। সো ফার সো গুড। সো একসাথে দেখলে আপনাদের ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? স্যার আপনার হ্যান্ডরাইটিং কিন্তু অনেক সুন্দর। আয় হাই হাবিব বাবু, এটা ডাহা মিথ্যা কথা, আমার হ্যান্ডরাইটিং অনেক বাজে। ঠিক আছে, আচ্ছা, সৌদি আরবিয়া থেকে জয়েন হলাম, থ্যাংক ইউ সেলিম ভাই, নাও ক্লিয়ার, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে এবার আমরা একটু স্কোপড না, এটা স্কোল্ড হবে, স্কোল্ড। ঠিক আছে, আমরা একটু এগুলো ট্রান্সলেশন করে ফেলি। সবাই কমেন্টে আমার সাথে সাথে করবেন, সবাই কমেন্টে আমার সাথে সাথে করে ফেলেন। ঠিক আছে, সো আমি একটু অন্য কালার দিয়ে এটাকে বোঝাচ্ছি। আমি গ্রিন কালার নিলাম, মনে করেন গ্রিন কালারটা নিলাম। তাহলে তিথি আমাকে বকে, আমরা সিম্পলি এটাকে কি বলতে পারি? তিথি স্কোল্ড। এই যে স্কোল্ড আছে না, এটার সাথে এস যুক্ত করব কারণ প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে তিথি স্কোল্ডস মি, তিথি আমাকে বকে, তিথি স্কোল্ডস মি, তিথি আমাকে বকে, তাই না? তিথি আমাকে বকলো, কি বলবো আমরা বলেন তো? তিথি স্কোল্ডের পাস্ট ফর্ম V2 নিতে হবে না? স্কোল্ডেড। তাহলে তিথি স্কোল্ডেড মি, তিথি স্কোল্ডেড মি, তিথি আমাকে বকলো। এবার যদি ফিউচার ইনডিফিনিটে নেই তাহলে কি হবে? তিথি will scold me, তিথি আমাকে বকবে, তিথি will scold me, তিথি আমাকে বকবে, তাই না? এরকমই তো হবে, তাই না? ভেরি গুড। এবার এগুলো দেখি আমরা, তিথি আমাকে বকছে বর্তমানে হচ্ছে, কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলবো? তিথি অ্যামিজারের মধ্যে আমরা কি করব? তিথি ইজ বসবে, তিথি ইজ স্কোল্ডিং মি, তিথি ইজ স্কোল্ডিং মি, তিথি আমাকে বকছে। এবার যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে নেই তাহলে আমরা কি করব? তিথি ওয়াজ, ইজ থেকে কি হয়ে যাবে? ওয়াজ, কারণ পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তিথি ওয়াজ স্কোল্ডিং মি, তিথি ওয়াজ স্কোল্ডিং মি। এবার তিথি আমাকে বকতে থাকবে, তে থাকবে আছে,
তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি করব আমরা, তিথি, আমরা শিখেছি না উইল বি হবে, তাহলে তিথি উইল বি স্কোল্ডিং মি, তিথি উইল বি স্কোল্ডিং মি। পারা যাবে স্যাররা? বলেন পারবেন কিনা? এবার দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ইজ প্রেজেন্ট পারফেক্ট। তিথি আমাকে বকেছে, এটা আমরা কিভাবে করব, তিথি, এবার দেখেন তিথির সাথে কি হ্যাভ হ্যাজের মধ্যে একটা আসবে না, তিথি সিঙ্গুলার, এই কারণে হ্যাজ আসবে। তাহলে তিথি হ্যাজ স্কোল্ডেড মি, তিথি আমাকে বকেছে। বোঝা গেল? পারবেন সবাই? বলেন তো। পারা যাবে? পারা যাবে? বলেন বলেন দ্রুত। তিথি উইল স্কোল্ড মি, ভেরি গুড। মিমি আপু বলেছেন তিথি স্কোল্ডস মি, তিথি স্কোল্ডেড মা, খুব সুন্দর খুব সুন্দর। এই তো, তার এই 7টা টেন্স যদি কারো ক্লিয়ার থাকে স্যার, আপনার বাক্য বানানোর জন্য যে রসদ আছে এই রসদটা কমপ্লিট হয়ে যাবে, ফুলফিল হবে। বাক্য বানাতে এই 7টা টেন্সের বাইরে খুব বেশি কিছু লাগে না বিগিনার লেভেলে। সো আমরা যারা একদম শূন্য থেকে শিখতে চাই, আপনাদের যাদের বেসিকে প্রবলেম আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আস্তে ধীরে আগান, খুব দ্রুত দৌড়াইতে যান না, তাহলে কিন্তু আপনারা মোটিভেশন হারায় ফেলবেন। আমরা আমাদের একটা সবচেয়ে বড় ভুল করি, আমরা স্পোকেন বা যে কোনো স্কিল শেখার জন্য কম সময় নিবন্ধন করি। আমরা মনে করি যে আমি 3 মাসের মধ্যে শিখে ফেলবো, না, এরকম হবে না। আপনি 0 থেকে 3 মাসে কেমনে শিখবেন? আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে আগাতে হবে এবং আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি এইটুকু সময়ের মধ্যে এইটুকু কমপ্লিট করব। ধাপে ধাপে আগান, দেখবেন যে ইমপ্রুভমেন্ট আপনার চোখে পড়বে। আর যদি একবার নিজের ইমপ্রুভমেন্ট একবার চোখে পড়ে যায়, ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট মোটিভেশন এভার দ্যাট ইউ হ্যাভ এভার হ্যাড। যে আপনার সবচেয়ে বেশি মোটিভেশন কাজ করবে যখন আপনার নিজের, আপনি দেখবেন যে আপনি নিজে পারছেন, আপনি আগের থেকে বেটার হচ্ছেন। সো তখন আপনার আরও শিখতে ইচ্ছে করবে, আরও টাইম দিতে ইচ্ছে করবে। এই জন্য ছোট ছোট স্টেপ নেন, আমাদের ক্লাসগুলো দেখেন, যদি পসিবল হয় আমাদের কোর্সগুলোতে চাইলে যুক্ত হতে পারেন, আমাদের ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি বলবো যে ছোট ছোট করে শেখেন, ওকে? আচ্ছা, খুব ভালো, সবাই মোটামুটি পেরেছে, ইনশাল্লাহ পারবো, ধন্যবাদ, খুবই ভালো। তার মানে আমি ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি, তাই না? হ্যাঁ, লিমন স্যার উইল বি স্কোল্ডিং মি। না, আমি কাউকে বকি না আসলে, ঠিক আছে? তাহলে পারা যাবে, তাই না? তাহলে আজকের ক্লাস থেকে আমরা যে 7টা টেন্স কভার করেছি, আমাকে একটু সবাই বলেন যে এই 7টা টেন্স খুব সুন্দর করে বাসায় আরেকবার রিভাইজ করবেন এবং একটা বাক্য, আমি যেমন একটা বাক্য নিলাম না এরকম, যে তিথি আমাকে বকে, এরকম একটা বাক্য খাতার মধ্যে লিখবেন। বাকি 7টা ফর্ম নিজে নিজে বাংলা ইংলিশ এইভাবে করে প্র্যাকটিস করবেন। এরকম করে বিভিন্ন মানে প্রতিদিন 3টা-4টা করে বাক্য যদি আপনি একটানা 7 দিন প্র্যাকটিস করেন, দেখবেন টেন্সের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, আর কোনোদিন আপনি ভুলবেন না, ওকে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সুমাই বলেছেন স্যার অনার্সের স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার থেকে একটু করে রেগুলারলি ইংলিশ লার্নিং করে তাহলে কি টাইপ জবের জন্য রেডি থাকবে? এনি টাইপ অফ জবের জন্য রেডি থাকবে? হ্যাঁ, সুমাই আপু বলেছেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে যদি আপনি ইংলিশ শেখা শুরু করেন, আপনার 4 বছর কমপ্লিট করতে করতে আপনি কমপ্লিট ফ্লুয়েন্সি আনা পসিবল হবে আপনার জন্য। কমপ্লিট ফ্লুয়েন্সি মানে আপনি একদম, মানে বাংলাদেশের মধ্যে টপ লেভেল ইংলিশ যারা বলে তাদের লেভেলে পৌঁছা পসিবল যদি আপনি এই 4 বছর নিজের উপরে ইনভেস্ট করেন এবং সময় দেন ভালোভাবে, তাহলে আপনি ওই লেভেলে ইংলিশ বলতে পারবেন। সময় ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? স্যার পাশে টেন্সের নামগুলো লিখে দিব? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ওকে। যেহেতু বলেছেন এত কিছু করলাম, এইটুকু পারবো না, তা কি করে হয় বলেন? লিমন স্যার এই অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে এটা হচ্ছে প্রেজেন্ট, আমি সংক্ষেপে লিখে দিই, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই যে তিথি আমাকে বকলো। আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, জায়গা নাই কারণে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই যে তিথি আমাকে বকেছে, এটা হচ্ছে প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এই যে এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে, এই যে এটা। ওকে, এই হচ্ছে আমাদের 7টা টেন্স। ক্লিয়ার? সাদিয়া আপু খুব সুন্দর বলেছেন। আজকে পিডিএফ দেবেন না? কালকে পিডিএফ পাবেন। কালকের ক্লাসে যারা থাকবে তারা পিডিএফ পাবে। কালকে রাত 10টায় আমরা ক্লাস নিব, এবং কালকের ক্লাস আমাদের শেষ ক্লাস। আপনারা জানেন যে এই 5টা মাস্টার ক্লাস প্রোগ্রামের কালকের ক্লাসটা হবে শেষ ক্লাস, এবং কালকের ক্লাসে আপনাদের বিগত ক্লাসগুলো পিডিএফ সহ দিয়ে দেওয়া হবে। সো কালকের ক্লাসে মাস্ট থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় যে আজকে আমরা এই পর্যন্ত রাখতে পারি। আগামীকাল ঠিক রাত 10টায় চলে আসবো আমি এবং মিম ম্যাম, আমরা একসাথে পড়াবো আপনাদের। সবাই একদম রেডি হয়ে আসবেন যাতে করে একসাথে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে সবাই? আচ্ছা, সৈকত পাল বলেছেন ডুডি ডাস্টটা একটু বোঝান। ডুডি ডাস্টটা, এটার জন্য আমার আরও 15-20 মিনিট চলে যাবে ভাইয়া, ঠিক আছে? ভিডিও আছে, আপনারা চাইলে ডুডি ডাস্টের ভিডিওটা আমি পোস্ট করে দিব গ্রুপে যাদের সমস্যা আছে, ঠিক আছে? স্যার কালকে লাস্ট ক্লাস, তাই একটু বেশি টাইম দিন, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা তো ক্লাসে আসেন না, ঠিক আছে? 80 জন মানুষ, আমরা চেষ্টা করছি। দেখেন আমরা 1500, 2000, 3000 মানুষকে পড়ায়া যে টাইম, যে এফোর্ট দেই, এই যে দেখেন আমার শরীর ঘেমে অবস্থা খারাপ, অথচ কিন্তু আমি এই ক্লাসটা করে কোনো টাকা পয়সা পাবো না। বাট আমি যেটা করছি আপনাদের এই যাদেরকে প্রমিস করা হয়েছে, আমরা সবাইকে কমিটমেন্টটা রাখার জন্য আমরা এই ক্লাসগুলো দিচ্ছি। এখানে যদি 85 জন বা 90 জনের জায়গায় 10 জনও আসতো ক্লাস করতে, আমরা হয়তো একটু মন খারাপ করতাম, কিন্তু ক্লাস কিন্তু নিতাম, কারণ আমরা প্রমিস করেছি। প্রমিস যেহেতু করেছি, আমরা ক্লাসটা অবশ্যই শেষ করাতাম, কারণ আমরা বেসিক্যালি যা প্রমিস করি তাই মানুষ পায়। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমাদের পেজ থেকে আপনারা সেটাই বুঝেছেন। ওকে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্ত র্যাপ আপ করছি। পরবর্তী ক্লাস কালকে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন যাতে আমরা দুইজনই সুস্থ থাকি। আর কালকের ক্লাস রাত 10টায় কেউ মিস দিবেন না। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।